এক বন্ধু ঢাকা থেকে খবরটি দিলেন, একটি গুঞ্জন যেটি খুব জোরালো চলছে ঢাকায় নাকি। সেই গুঞ্জনটি হলো দলের ভেতরে, মানে বিএনপি, বাংলাদেশের শাসক দল বিএনপির সেই দলের ভেতরে একজন নেতা নাকি তারেক রহমানকে ভারত বিরোধী লাইনে ঠেলে দিয়ে পরে ভারতের সমর্থন নিয়ে নিজে ক্ষমতা দখলের সুযোগ খুঁজছেন। মানে তারেক রহমানের দলের ভেতরে কোনো ক্ষমতাধর নেতা তিনি তারেক রহমানকে ভারতের কাছে খারাপ করে দিচ্ছেন, দিয়ে তারপরে ভারতের সমর্থন নিয়ে, যেমনভাবে তারেক ক্ষমতায় বসেছেন ভারতের সমর্থনে, তেমনিভাবে তিনিও ক্ষমতায় বসবেন সেই সুযোগ খুঁজছেন। এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো শক্ত অন রেকর্ড বিশ্বাসযোগ্য প্রমাণ আমি পাইনি। সেটাই স্বাভাবিক, কারণ গোটা ছবি সামনে আসতে সময় লাগে। আপাতত যা পাওয়া যাচ্ছে তা হলো বিএনপির ভেতরে শৃঙ্খলা সংকট ও স্থানীয় পর্যায়ে ফ্যাকশনাল টানাপোড়েন, এটা পুরনো কথা। কিন্তু কেউ বা একাধিক মানুষ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন বা তারেককে ভারত বিরোধিতার ফাঁদে ফেলে প্রধানমন্ত্রিত্ব থেকে হটানোর ষড়যন্ত্র চলছে, এ ধরনের নির্দিষ্ট অভিযোগ এখনো বেশি জল্পনা কম বাস্তবতা। সেটাই স্বাভাবিক, আগেই বলেছি। আচ্ছা বলুন তো, 5ই আগস্টের আগে 3 তারিখ কিংবা 4 তারিখেও আগস্টে কেউ কি ভাবতে পেরেছিল যে শেখ হাসিনাকে এইভাবে চলে যেতে হবে ভারতে, তার সরকারের পতন ঘটবে? কেউ ভাবতে পেরেছিল? পারেনি। রাজনীতি এমনই। বিএনপির যে নেতার নাম এই প্রসঙ্গে সবচেয়ে বেশি উঠে আসছে সেই নামটি হচ্ছে সালাউদ্দিন আহমেদ, দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। আবার পার্টিরও খুব বড় পজিশনে তিনি আছেন, স্থায়ী কমিটির। আজকের আলোচনা করছি এই খুব সংবেদনশীল বিষয়, কিন্তু এখন ঢাকার রাজনৈতিক অন্দরমহলে খুব আলোচিত এই প্রশ্নটি দিয়ে, বিএনপির ভেতরে কি সত্যি এমন একটি ক্ষমতা কেন্দ্র তৈরি হচ্ছে যেখানে সালাউদ্দিন আহমেদের নাম তারেক রহমানের সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে আসছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, কারণ প্রকাশ্য বিশ্বাসযোগ্য রিপোর্টিং অনুযায়ী বিএনপির প্রধান কার্যত একক ক্ষমতাসীন এবং স্পষ্ট প্রধানমন্ত্রীর দাবিদার আছেন এই একজনই, তারেক রহমান, এবং দলীয় নেতৃত্বের কেন্দ্রও তাকে ঘিরেই গড়ে উঠেছে। কিন্তু রাজনীতিতে সবসময় প্রকাশ্য ছবি আর অন্তর্গত বাস্তবতা এক জিনিস হয় না। দলের শীর্ষে একজন থাকলেও সিদ্ধান্তের টেবিলে কার কথা বেশি ওজনদার, কে কাকে প্রভাবিত করতে পারেন আর কে সংকট মুহূর্তে বিকল্প কেন্দ্র হয়ে উঠতে পারেন, সেই প্রশ্ন আলাদা, খালি চোখে দেখা যায় না, কিন্তু তাই বলে অস্বীকার করলে ভুল করা হবে। আর এই জায়গাতেই বারবার উঠে আসছে একটি নাম, সালাউদ্দিন আহমেদ। এখানে শুরুতে একটি কথা পরিষ্কার করে নেওয়া দরকার, এই ভিডিওতে আমরা কোনো অভিযোগকে বা জল্পনাকে সত্য ধরে নিচ্ছি না, আবার কোনো জল্পনাকে বা গুঞ্জনকে হালকা বা অসম্ভব বলে ফুৎকারে উড়িয়ে দিচ্ছি না। আমরা দেখব কোন তথ্য নিশ্চিত, বাতাসে কি ভাসছে, কোন অংশ রাজনৈতিক ব্যাখ্যা আর কোন জায়গা এখনো জল্পনার মধ্যে পড়ে বলছি বটে, কিন্তু গুজব নয়, বাস্তবতা সেখানেও। প্রথমে এই জল্পনার প্রেক্ষাপট নিয়ে দুটো কথা। প্রথমে বড় ছবিটা বুঝি। বিবিসি বাংলার বিশ্লেষণ বলছে, তারেক রহমান সময়ের সঙ্গে বিএনপির একক নেতা হিসেবে উঠে এসেছেন এবং নির্বাচনের যে কৌশল, সংগঠন, প্রচার সবকিছুর একেবারে কেন্দ্রবিন্দু তিনি। অন্য সমস্ত রিপোর্টেও তাকে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে একমাত্র মুখ বলে দেখিয়ে দেওয়া হয়েছিল, দ্বিতীয় কারোর নামও আসেনি, এবং দলীয়ভাবে প্রধানমন্ত্রী পদ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কোনোদিন ছিল না। এমন বার্তা বিএনপির শীর্ষ নেতৃত্ব দিয়েছে সেই প্রথম থেকে। অর্থাৎ আনুষ্ঠানিক রাজনীতির মঞ্চে তারেক রহমানের বিকল্প হিসেবে কাউকে সামনে আনা হয়নি। তারেক রহমান ছিলেন স্বাভাবিক দাবিদার, একেবারে তিনি ছাড়া আর কেউ নেই, এমনটাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নিজে নির্বাচনের আগে থেকে বলেছেন তারেক রহমানই ভবিষ্যতের প্রধানমন্ত্রী। মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গেই কথা বলেছেন বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ হিসেবে। ঢাকার মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স তিনিও লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন, কারণ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ তারেক রহমান। যোগ্যতা নয়, প্রধানমন্ত্রীর যোগ্যতার বিচারে নয়, যোগ্যতার মাপকাঠিও কোনোদিন দেখা হয়নি। তাহলে তিনিই প্রধানমন্ত্রীর পদে একমাত্র দাবিদার, কারণ তিনি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পুত্র, খালেদা জিয়ার পুত্র, দলের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনবারের। তিনি ছাড়া দলের হাল কে ধরবে? একেবারে যেন স্বতঃসিদ্ধ ব্যাপার। এই অবস্থায় তারেকের বিকল্প কথাটি সরাসরি কোনো ঘোষিত রাজনৈতিক প্রকল্প নয়, বরং এটি ক্ষমতার অন্দরের টানাটানি, পর্যবেক্ষণ আর গুঞ্জনের ভাষা। কিন্তু এখানেই আসে আবার দ্বিতীয় বাস্তবতা। বড় দলের ভেতরে সব ক্ষমতা শুধু পদবি দিয়ে মাপা যায় না। কে চেয়ারম্যানের সবচেয়ে কাছের, কে নীতি নির্ধারণী বৈঠকে নিয়মিত থাকেন, কে রাষ্ট্রীয় মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে, কে মাঠ পর্যায়ে নিজস্ব নেটওয়ার্ক ধরে রেখেছেন, এসবও পাওয়ার সেন্টার গড়ে তোলে। এবং এই মানদণ্ডে সালাউদ্দিন আহমেদকে হালকা করে দেখার সুযোগ নেই। এখন প্রশ্ন, কেন সালাউদ্দিন আহমেদের নাম উঠছে? প্রথম কারণ, তিনি শুধু একজন সাধারণ সিনিয়র নেতা নন, তিনি বহু বছর ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে রয়েছেন। যুগ্ম মহাসচিবের স্তর থেকে উঠে স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। বিএনপির মতো দলের স্থায়ী কমিটির সদস্য মানে সরাসরি দলীয় একদম মাথায় মগজে প্রবেশ করা। দ্বিতীয় কারণ, তারেক রহমানের সঙ্গে তার দূরত্ব নয়, সালাউদ্দিন আহমেদের দূরত্ব নয়, বরং ঘনিষ্ঠ সম্পর্কটাও একটা কারণ। দুজনের মধ্যে ঘনিষ্ঠ অ্যাক্সেস আছে তারেক রহমানের কাছে সালাউদ্দিন আহমেদের, এমন ইঙ্গিত বারবার এসেছে। বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, তারেক রহমানের আগ্রহ থাকার জন্যেই সালাউদ্দিন ভারতে বসেও স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিতেন। ভাবতে পারছেন? এটি ছোট কথা নয়। কেন ভারতে থেকেও, সেটা পরে আসছে, আপনারা অনেকেই জানেন, তবুও দু কথা বলবো। কারণ দূরে থেকেও, এটি ছোট কথা নয়, কারণ দূরে থেকেও যদি কেউ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে থাকেন, তাহলে বোঝা যায় তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ তা নয়। তৃতীয় কারণ, তাকে কেবল দলে রাখা হয়নি, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন এক জায়গা যেখানে প্রশাসন, আইন শৃঙ্খলা, নিরাপত্তা, মাঠ ক্ষমতা এবং রাষ্ট্রযন্ত্রের সঙ্গে সম্পর্ক সব এক জায়গায় এসে মিশে যায়। ভারতে দেখেছেন প্রধানমন্ত্রী মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ। মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রীর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হতো স্বরাষ্ট্রমন্ত্রীর পদ। অতএব একজন নেতার বিরুদ্ধে গুঞ্জন থাকলেও যদি তাকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়, তাহলে এটাকে তার শক্তিশালী অবস্থানের ইঙ্গিত হিসেবেই পড়তে হবে। এ থেকে এই বার্তা স্পষ্ট হয় যে চাইলেই তাকে মানে সালাউদ্দিন আহমেদকে বাদ দেওয়া যায় না, বাদ দেওয়া যায়নি। চতুর্থ কারণ, তার ব্যক্তিগত রাজনৈতিক আখ্যানও তাকে অন্যদের থেকে আলাদা করেছে। প্রথম আলোর বিশ্লেষণে তাকে গুমের শিকার, দীর্ঘ নির্বাচন শেষে প্রত্যাবর্তন এবং পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া, এই ধারাবাহিকতায় দেখা হয়েছে। রাজনীতিতে এমন ভিকটিমহুড টু পাওয়ার মানে অত্যন্ত অত্যাচারিত, সেখান থেকে পাওয়ারে আসার ন্যারেটিভ অনেক সময় সেই নেতার প্রতি আবেগ, সহানুভূতি, সাংগঠনিক মর্যাদা এই সব কিছু বাড়িয়ে দেয়। আর এটাই হয়েছে সালাউদ্দিন আহমেদের ক্ষেত্রে। পঞ্চম কারণ, সালাউদ্দিন আহমেদের একটা নিজস্ব মাঠ ভিত্তিক সংগঠন আছে। তিনি কক্সবাজার অঞ্চলে দীর্ঘদিন সাংগঠনিক ভিত্তি ধরে রেখেছেন। জেলা বিএনপির আহ্বায়ক ও সভাপতি হিসেবেও কাজ করেছেন। অর্থাৎ তিনি শুধু ঢাকার ড্রয়িং রুম নেতা নন, তার নিজেরও আঞ্চলিক শক্তির জায়গা আছে। এই পাঁচটি স্তম্ভ, দলীয় পদ, তারেকের কাছে অ্যাক্সেস, রাষ্ট্রীয় দপ্তর মানে স্বরাষ্ট্র দপ্তর, সংগ্রামী প্রতীকী পুঁজি এবং আঞ্চলিক নেটওয়ার্ক, সব মিলিয়ে সালাউদ্দিন আহমেদের ক্ষমতার ভিত্তি গড়ে উঠেছে। এবার আসি সবচেয়ে বিতর্কিত অংশ, যেটা আগে বলবো বলেছি পরে সেই অংশে। সেটা হচ্ছে সবচেয়ে বিতর্কিত অংশ হচ্ছে ভারত অধ্যায়।
সালাউদ্দিন আহমেদ দীর্ঘ সময় ভারতে ছিলেন এবং এই দীর্ঘ ভারত অবস্থানকে ঘিরেই তার বিরুদ্ধে নানা সন্দেহ, গুঞ্জন ও অভিযোগ জমেছে। কিন্তু এখানে তত্ত্ব আর ব্যাখ্যাকে আলাদা করতে হবে। যাচাইযোগ্য তত্ত্ব হলো, যেটা সবাই জানে, যে 2015 সালে শিলংয়ে তাকে খুঁজে পায়, ভারতের শিলংয়ে খুঁজে পাওয়ার পর ভারতে তাকে বৈধ কাগজপত্র ছাড়া প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে মামলা হয়। তিনি সালাউদ্দিন আহমেদ এই ঘটনা সম্পর্কে বলেছেন যে 2015 সালে তাকে গুম করে দেয়া হয় এবং গুম করার পর তারপরে তাকে ভারতে পৌঁছে দেওয়া হয়। কেন ভারতে পৌঁছে দেওয়া হয় সে উত্তরটা কিন্তু সালাউদ্দিন আহমেদ দেননি। সেটা নিয়েও আমরা আলোচনায় আসব। তাকে ফরেনার্স অ্যাক্টে 2018 সালে তো তিনি সেই ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলা থেকে খালাস পান। খালাস পেলেও ভারত সরকার তার বিরুদ্ধে ওই খালাসের বিরুদ্ধে আপিল করে, ফলে তাকে সেখানে থেকে আইনি লড়াই চালাতে হয়। এইটা হচ্ছে সামনাসামনি যেটা আমরা পাচ্ছি। এই আইনি জটিলতা, ট্রাভেল ডকুমেন্ট সমস্যা এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে প্রায় 9 বছর তিনি ভারতে থাকেন। আর এখান থেকেই জন্ম হয় জল্পনার। কেন জল্পনা? শিলংয়ে ধরা পড়ার পর দীর্ঘ 9 বছর সালাউদ্দিন আহমেদ ভারতে থাকেন। অভিযোগ, তিনি খুব অল্প দিন জেলে ছিলেন, খুব অল্প দিন। তারপর মোটামুটি স্বাধীনভাবেই ভারতে থাকতেন। এই জন্যই ভারতের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ উঠেছে যে তিনি নাকি রয়ের লোক, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, ভারত সরকারের গোয়েন্দা সংস্থা, তার সাথে নাকি তার যোগ আছে। পুরো 9 বছর জেলে ছিলেন, এটা ঠিক নয়। আবার একেবারে স্বাধীনভাবে ছিলেন, তাই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এটাও প্রমাণিত তথ্য নয়। কিন্তু প্রমাণ এক জিনিস, সব জিনিস কি প্রমাণ হয়? খুনও তো প্রমাণ হয় না যে কেউ খুন হয়েছে। তো সবচেয়ে বেশি যাচাইযোগ্য সেটা হলো শিলংয়ে গ্রেপ্তারির পর তার বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের মামলা হয়। শুরুতে তিনি জেল হেফাজতে ছিলেন কয়েকটা মাত্র দিন। পরে দীর্ঘ আইনি প্রক্রিয়া, আপিল, নথিপত্র প্রত্যাবর্তন সংক্রান্ত জটিলতার কারণে তিনি ভারতে থেকে যান। এক আধ দিন নয়, এক আধ বছর নয়, প্রায় 9 বছর। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই আগস্ট মাসেই ভারত তাকে স্পেশাল ট্রাভেল ডকুমেন্ট দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। ভারতে তার অবস্থান শুরুর কয়েকদিন বাদে মোটামুটি স্বাধীন ছিল তার অবস্থান। বিবিসি 2015 সালের মে মাসে রিপোর্ট করেছিল যে সালাউদ্দিন আহমেদকে আদালত 14 দিনের জেল হেফাজতে পাঠায়, আর ওই 14 দিনই তিনি ছিলেন জেলে, তারপরে আর নয়। উইকিপিডিয়ার সংক্ষিপ্ত সারেও বলা হয়েছে, শিলংয়ে তাকে প্রথমে হাসপাতালে নেওয়া হয়, পরে গ্রেপ্তার দেখিয়ে শিলং জেলে পাঠানো হয়। অর্থাৎ শুরুর পর্যায়ে তিনি আটক অবস্থায় ছিলেন, প্রথমে হাসপাতাল, পরে 14 দিনের জেল হেফাজত। অন্যদিকে প্রথম আলো ও ডেইলি স্টারের রিপোর্ট বলছে পরে তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা চলে। 2018 সালে তিনি খালাস পান, কিন্তু ভারত সরকার আপিল করায় তাকে আবার থেকে যেতে হয় ভারতে। এই আপিল করাটাও বেশ অদ্ভুত। আসলে সালাউদ্দিন দেশে ফিরতে চাননি, আর ভারত সরকারের সঙ্গে কথাবার্তা বলে মামলা দেখিয়ে ভারতেও থেকে যান তিনি। আর এখান থেকেই রয়ের সঙ্গে তার যোগাযোগের কথা উঠেছে। প্রশ্ন, তিনি কি স্বাধীনভাবে ছিলেন? দেখুন, যুগান্তরে 2023 সালে তিনি নিজেই বলেন যে তিনি আদালতের রায়ে খালাস পেয়েছেন, কিন্তু ডকুমেন্ট সংকট ও প্রত্যাবর্তন প্রক্রিয়ার কারণে দেশে ফিরতে পারছেন না। এমনকি তিনি বলেন, আমি অবৈধও ছিলাম না, আবার পুরোপুরি বৈধভাবেও ভারতে থেকেছি কিনা সেটাও বলতে পারবো না। মানে আমি ভারতে বৈধভাবে আছি সেটাও বলতে পারবো না, অবৈধও ছিলাম না। মানে তো এই হচ্ছে অবস্থা। এটা বোঝায় তার অবস্থান ছিল না। আর যাই হোক, জেলবন্দি জীবন তার ছিল না। এই দীর্ঘ স্বাধীন অবস্থান থেকেই তার বিরুদ্ধে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ উঠেছে এবং রাজনৈতিক অঙ্গনে যে গুঞ্জন বাস্তবেই আছে। সত্যি মিথ্যে সেটা পরে কোনোদিন প্রকাশ পেতেও পারে, আপাতত সেটা প্রকাশ নেই। সুতরাং আমরা কোনটা সত্যি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আপনারা বলবেন কমেন্ট করে আপনারা কি মনে করেন। তাহলে সত্যিটা কি? দেখুন, আমার মনে হয় সবচেয়ে সতর্ক তথ্যভিত্তিক ভাষায় বললে সত্যিটা সম্ভবত মাঝামাঝি জায়গায়। তিনি শুরুতে আটক ও জেল হেফাজতে ছিলেন, পরে জেল থেকে জেলে ছিলেন না। আবার তার দীর্ঘ ভারত অবস্থান মূলত আপিল, ট্রাভেল, মামলা, ডকুমেন্ট, রাজনৈতিক পরিস্থিতির জটিলতায় দীর্ঘায়িত হয়। আবার এটাও দেখার মতো যে 24 সালের
23 সালে তো তার মামলা চলে গিয়েছিল, কিন্তু তিনি বলেছেন নাকি ট্রাভেল ডকুমেন্ট পাননি বলে তিনি আসতে পারেননি। তাহলে 24 সালে হাসিনার পতনের পরেই, শেখ হাসিনা সরকারের পতনের পরেই কেন ভারত তাকে পাঠালো ট্রাভেল ডকুমেন্ট দিয়ে? ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ দেয়নি, ভারত তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তো এই সমস্তগুলো নিয়ে তাহলে কি ভারত চেয়েছিল শেখ হাসিনা চলে যাওয়ার পর তার নিজের লোক কাউকে এখানে পাঠাতে? আর সেই পাঠানোটা দীর্ঘায়িত হয়ে গিয়ে এখন তিনি তারেক রহমান সরকারের অধীনে তিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এই সব কিছুর মধ্যেই এখন অনেকেই বলেন যদি তিনি সত্যিই গুম হয়ে থাকেন তাহলে পরে কিভাবে ভারত থেকে দলীয় বৈঠকে অংশ নিলেন? ভারত সরকার তাকে তো গুম করেই রাখতো। শুনতে দেখুন এইসব অভিযোগ যেগুলো আছে, তিনি থেকে বলেছেন 2015 সালে তিনি গুমের অভিযোগটায় তিনি বলেছিলেন 63 দিন তিনি নিখোঁজ ছিলেন, তারপর শিলংয়ে পাওয়া। এই সব ঘটনার মধ্যে দিয়ে কিন্তু বড় গল্প আসে। সেই গল্পে কার কি ভূমিকা সেটা পরিষ্কার নয়, কিন্তু ভূমিকা পরিষ্কার না থাকলেও সেই ভূমিকা যে মিথ্যে সেটা কেউ বলতে পারে না। যখন তিনি মামলাজনিত কারণে সেখানে অবস্থান করছেন, পরবর্তী সময় তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন ভারতে বসে। সুতরাং এই সব কিছু মিলিয়ে সালাউদ্দিন আহমেদ, প্রশ্ন উঠতে পারে ভারত তাকে সহযোগিতা কেন দিয়েছিল? এর তো একটু কিছু আগেই বললাম, এই প্রশ্নের উত্তর কোনো ডকুমেন্টে পাওয়া যাবে না, কেবল কারণ অনুমান করা যায়। আর সেই অনুমানের প্রেক্ষিতে একটি সম্ভাবনা মনে আসে, ভারত কি তখন থেকেই বিএনপির ঝুড়িতে কিছু ডিম রাখার কথা ভেবেই সালাউদ্দিন আহমেদকে তৈরি করছিল? 2025 শেষে তারেক রহমানের সঙ্গে ভারতের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিলেন সালাউদ্দিন সাহেব। তারেক রহমান যদি খুব বেশি দূরত্ব তৈরি করে ফেলেন ভারত থেকে, তিনি যদি আবার সেই পুরনো 2001-এর সেই ফর্মুলায় ফিরে যান, সেই চেহারায়, তাহলে ভারত এবার চুপ করে থাকবে না বসে। ভারত যেমনভাবে মোহাম্মদ ইউনূসকে নির্বাচন করতে বাধ্য করেছিল এবং তারেক রহমানকে জিতিয়ে এনেছিল ক্ষমতায়, ভারত একইভাবে সালাউদ্দিন সাহেবের প্রয়োজন তখন ভাবে ভারতের কাছে। আর এই সম্ভাবনার জন্যই ঢাকার রাজনীতি ও কূটনীতির মহলে এই গুঞ্জন উঠেছে, সালাউদ্দিন আহমেদ কি তারেক রহমানের বিকল্প? আমার পক্ষ থেকে সবচেয়ে সতর্ক উত্তর, প্রাতিষ্ঠানিকভাবে নয়, কিন্তু সম্ভাব্য পাওয়ার সেন্টার হিসেবে অবশ্যই তিনি গুরুত্বপূর্ণ। কারণ বিএনপির আনুষ্ঠানিক ও প্রকাশ্য নেতৃত্ব রেখায় তারেক রহমানের অবস্থান এখনো অনেক উপরে এবং অনেক বেশি স্পষ্ট, এটা খুবই সত্যি। কিন্তু এটা একই সঙ্গে সত্যি, সালাউদ্দিন আহমেদ এমন একজন নেতা যাকে এড়িয়ে দলীয় বড় সিদ্ধান্ত কল্পনা করা কঠিন। তাকে শুধু মন্ত্রিসভায় রাখা হয়নি, বরং সবচেয়ে সংবেদনশীল মন্ত্রণালয়টি দেয়া হয়েছে তাকে ঘিরে গুঞ্জন আছে, আপত্তি আছে, সন্দেহ আছে, তবু তিনি ক্ষমতার কেন্দ্রে আছেন। এটাই আসল রাজনৈতিক পাঠ। কখনো কখনো কারো ক্ষমতা তার বিরুদ্ধে অভিযোগ না থাকার মধ্যে নয়, বরং এত অভিযোগের পরেও তাকে সরাতে পারা যাচ্ছে না, এই ঘটনার মধ্যেই প্রকাশ পায়। সালাউদ্দিন আহমেদের ক্ষেত্রে অন্তত এই ব্যাখ্যাটি উড়িয়ে দেয়া যাবে না। তবে আর একদিকও মনে রাখতে হবে, সালাউদ্দিনের শক্তি যতই থাকুক, তিনি এখনো প্রকাশ্যে নিজেকে তারেকের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রজেক্ট করেননি, বরং বারবার তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন, করতেই হবে। এই প্রশংসায় মুখের কথা কতটা আর মনের কথা কতটা সেটা নিয়ে যদিও প্রশ্ন উঠতেই পারে, তবুও তাকে তারেক রহমানের বিকল্প এই মুহূর্তে বলা ঘটনার অতিরঞ্জিত করা। কিন্তু তারেক পরবর্তী যদি জরুরি বিকল্প ক্ষমতা কেন্দ্র বলতে হয়, তুলনামূলকভাবে সেই বিকল্প ক্ষমতা কেন্দ্র হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। শেষ কথা হলো, ঢাকার রাজনীতিতে অনেক জল্পনা উড়ে বেড়ায়, কিন্তু সব জল্পনা সমান নয়। সালাউদ্দিন আহমেদকে ঘিরে যে আলোচনা, সেটি নিছক হাওয়ায় ভাসা গল্প নয়, এর পেছনে রয়েছে তার দলীয় অবস্থান, তারেকের আস্থা, দীর্ঘ ভারত অধ্যায়, বিতর্ক, সহিষ্ণু উত্থান এবং রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রস্থলে প্রবেশ করা। কিন্তু এটিও এখনো প্রমাণিত নয় যে তিনি পরিকল্পিতভাবে তারেক রহমানের বিকল্প হিসেবে তৈরি হচ্ছেন। সুতরাং সবচেয়ে নির্ভর বাক্য এটাই যে সালাউদ্দিন আহমেদ তারেক রহমানের ঘোষিত বিকল্প নন, কিন্তু বিএনপির ভেতরে তিনি এমন এক শক্তিশালী ক্ষমতা কেন্দ্র যাকে ভবিষ্যতের যে কোনো সমীকরণে অগ্রাহ্য করা যাবে না। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের প্রতিবেদন? কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন।